রাত তখন অনেক। মুরগির খাঁচাটা থেকে কয়েক হাত দূরে একটা চৌকির উপর সজাগ হয়ে শুয়ে রয়েছে বাসু। গত কদিন ধরে রাত একটু গাঢ় হলেই কি কারণে যেন মুরগির খাঁচার মধ্যের মুরগিগুলো ঝটফট করতে থাকে। সে এক প্রবল দাপাদাপি। ঘরের মধ্যে থেকে বাসু অনুভব করে যেন কোনো জঙ্গলি পশু বা কোনো মানুষ খাঁচার মধ্যে থেকে তাদেরকে টেনে বার করে নিয়ে যেতে চায়, আর তার জন্য প্রাণীগুলো ভাবে দাপাদাপি করে। আজ তাই বাসু দেখবে রাত্রিবেলা তার মুরগি চুরি করতে কোনো জন্তু আসছে নাকি এসব মানুষেরই কারসাজি। অন্ধকারে গা মিশিয়ে সে চুপটি করে শুয়ে আছে চৌকিটার উপর। চাঁদের ক্ষীণ আলো চরাচরের বুকে এক অদ্ভুত রহস্যময় পরিবেশের সৃষ্টি করেছে। ওই আলোতে কোনো কিছুই পরিষ্কারভাবে দেখা যায় না। বাসু যে চৌকিটায় শুয়ে আছে সেটা অবশ্য খাঁচার থেকে বেশি দূরে নয়। সেখান থেকে খাঁচার সামনে কিছু নড়াচড়া করলে পরিষ্কার না দেখা গেলেও আন্দাজ তো করা যাবে। তাই সজাগ সতর্ক দৃষ্টি ফেলে বাসু খাঁচার দিকেই চেয়ে আছে। এভাবে কেটে গেল বেশ কিছু সময়। চাঁদের উপর মাঝে মাঝে একটা কালো মেঘ এসে দাঁড়াচ্ছে, যার ফলে ক্ষীণ আলোর জ্যোতি যেন কমে আসছে আরো খানিক। খাঁচার দিকে তাকিয়ে থাকতে থাকতে বাসুর চোখটাও একটু লেগে এসছিল। এমন সময় কাকে যেন একটা দেখতে পেল বাসু। তবে খাঁচার দিকে নয়, উল্টো দিকে। উঠোনের পরেই যে গ্রাম্য মেঠো পথটা চলে গিয়েছে, সেখান দিয়ে লাল পেড়ে শাড়ি পরা কেউ একজন যেন মন্থর গতিতে এগিয়ে চলেছে। নিঃশব্দে উঠে বসে বাসু। লাল শাড়ি পরা নারী মূর্তিটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে পথ ধরে। বাসু পা টিপে টিপে সেই নারী মূর্তির পিছু নেয়। ঠিক এই সময় মেঘটা এসে দাঁড়িয়েছে চাঁদের ওপর, তাই আলো আরো কিছুটা কম। অবয়বটাকে দেখা গেলেও মানুষটা যে কে সেটা এখনো বুঝে উঠতে পারেনি বাসু। স্লথ গতিতে এগিয়ে চলেছে সে। তার আঁচলটা রাস্তায় লুটোচ্ছে। রাতের নৈশব্দর সঙ্গে মিশছে ওই নারী মূর্তির শরীরের গহনার আওয়াজ। মূর্তিটা চলেছে আর তার পিছু পিছু অন্ধকারে গা মিশিয়ে চলেছে বাসু। একটা সময় হঠাৎ সেই নারী মূর্তি দাঁড়িয়ে গেল। বাসু দাঁড়িয়ে পড়ল কয়েক হাত তফাতে। চাঁদের ওপর থেকে এখন সেই মেঘের আস্তরণটা সরে গিয়েছে, ফলে এক ফালি চাঁদের আলো এসে পড়ল ওই নারী মূর্তির শরীরের ওপর। আতঙ্কে উত্তেজনায় বাসুর বুকটা হাঁপড়ের মতো ওঠা নামা করছে। নিজের নিঃশ্বাস প্রশ্বাসের শব্দে যেন নিজেই ভয় পেয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ সেই নারী মূর্তি তার দিকে ফিরে চাইল। অবাক হয়ে বাসু দেখল এই যে তাদের জমিদার গিন্নি, পীতাম্বর চক্রবর্তীর বউ মালিনী। কিন্তু এত রাতে এভাবে ভূতগ্রস্তের মতো কোথায় যাচ্ছিল সে? এমন সময় বাসু অনুভব করে তার পায়ে একটা শীতল স্পর্শ। ভয়ে আতকে উঠে কাঠ হয়ে যায় তার শরীর। কোনো সরীসৃপ তার পায়ের ওপর দিয়ে যাচ্ছে। এতটুকু নড়াচড়া করলে এখনই মৃত্যু ঘটতে পারে।
ব্যাপারটা বুঝতে পেরে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে বাসু। নিচের দিকে একবার তাকিয়ে দেখার চেষ্টা করে, তবে অন্ধকারে কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর খসমস শব্দ করে কিছু একটা পাশের ঝোপঝাড়ে চলে যেতেই হাঁপ ছেড়ে বাঁচল বাসু। পুনরায় মুখ তুলে সামনে তাকালো, কিন্তু আশ্চর্যভাবে মালিনীকে সেখানে দেখতে পেল না বাসু। এই এক মুহূর্তের মধ্যে সে গেল কোথায়? ভয়ে গায়ে কাঁটা দিল বাসুর। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, ছুট দিল বাড়ির উদ্দেশ্যে। নমস্কার, আমি অয়ন। গল্প কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনাদেরকে শোনাবো আপনাদেরই পছন্দের গ্রাম বাংলার ভূতের গল্প। আজকের গল্পের নাম রক্তনোলক, রচনায় অমিয় নস্কর। আজকের গল্পটি আরব গাজী সিরিজের গল্প। ইতিপূর্বে আরব গাজী সিরিজের আরও দুটি গল্প গল্পকথা থেকে প্রকাশ পেয়েছে। প্রথমটি সত্যনারায়ণ গ্রামের আতঙ্ক, দ্বিতীয়টি কৈখালীর শ্মশানে। আজকে আপনারা শুনবেন আরব গাজী সিরিজের তৃতীয় গল্প। চলুন তবে এগোনো যাক আজকের গল্পের দিকে। আগের গল্প দুটি যদি আপনাদের না শোনা থাকে তাহলে ডেসক্রিপশন বক্স থেকে লিংক সংগ্রহ করে শুনবেন। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে আপনারা শুনবেন অমিয় নস্করের কাহিনী রক্তনোলক। শ্রোতা বন্ধুরা, কেমন আছো সব? আমি আবারও গল্প কথার অডিও চ্যানেলের পর্দায় তোমাদেরকে গল্প শোনাতে চলে এলাম। অনেকদিন যাবৎ শরীরটা খারাপ থাকায় তোমাদেরকে আমার সেই সব বাস্তব অভিজ্ঞতার গল্প শোনাতে আসতে পারিনি। তাই হয়তো এতদিনে তোমরা অন্যান্য অনেক ভালো ভালো গল্প শুনে আমার কথা নির্ঘাত ভুলেই গিয়েছ। কি তাই তো? আরে আমি তোমাদের পরিচিত আরব গাজী গো। কি চিনতে পারলে? যাগ্গে, এতক্ষণে চিনতে পেরেছ তাহলে। চলো আজ তোমাদেরকে আরও একটা নতুন গল্প শোনাই। তবে তার আগে আমার আগের দুটো গল্প শুনে এসো, না হলে হয়তো চরিত্রগুলোকে চিনতে পারবে না কিংবা বুঝতে পারবে না অনেক জায়গায়। আর মন দিয়ে শুনো কিন্তু। আজকের কাহিনীটা আমার ঠাকুর দাদা অর্থাৎ জমিদার পীতাম্বর চক্রবর্তীর কাহিনী। জমিদার পীতাম্বর চক্রবর্তী প্রথম দেখায় ভালোবেসে মিনারাকে বিবাহ করেছিলেন। তখনও তিনি জানতেন না যে মিনারা মুসলমান এবং সে নিজ পিতৃহত্যার প্রতিশোধ নিতে এমন ছলনার আশ্রয় নিয়েছে। ফলত পীতাম্বর চক্রবর্তী মিনারাকে বেজায় ভালোবেসে ফেলেন। আর তাই মিনারার মৃত্যুর পর বড্ড বেশি ভেঙে পড়েছিলেন তিনি। কৈখালীর শ্মশানে নিজ হাতে মিনারার দাহকার্য সেরে সারা রাত সেখানেই পড়েছিলেন। যার সাথে সারা জীবন ঘর করবে ভেবে বিয়ে করেছিল তাকেই শেষমেশ মৃত্যুদণ্ড দেওয়া হলো, এবং সেটা হলো পীতাম্বর চক্রবর্তীর সামনেই। এবং সেই প্রাণ প্রিয়াকে তিনি নিজে হাতে দাহ করলেন। স্বভাবতই এ সমস্ত কারণে পীতাম্বর চক্রবর্তী রীতিমতো উন্মাদ হয়ে উঠলেন। ঠিক সময় মতো খাওয়া দাওয়া করতেন না, রাতে ঘুমাতেন না, আরও কি যে সব আগর বাগর কাজ করতেন। ছেলের এমন খারাপ অবস্থা প্রাক্তন জমিদার তথা পীতাম্বর চক্রবর্তীর বাবা নীলাম্বর চক্রবর্তী কিছুতেই সহ্য করতে পারছিলেন না। তাই তিনি সত্যনারায়ণপুর গ্রামের নামজাদা ঘটক সুরঞ্জন মুখার্জিকে দিনের অন্তিম বেলায় ডেকে পাঠালেন।
চারিদিকে তখন অন্ধকার ঘনিয়ে এসেছে। গ্রামের সর্বত্র থেকে ভেসে আসছে শাঁখ ঘণ্টার আওয়াজ। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে দল বেঁধে পাখিরা ফিরছে বাসায়। এমন সময় শ্বেত বস্ত্র পরিহিত মুণ্ডিত মস্তকে একজন সুশীল ব্যক্তি জমিদার বাড়ির অন্দরমহলে প্রবেশ করলেন। আসুন আসুন সুরঞ্জন বাবু, আমি অন্দরমহলে বসে বসে আপনারই অপেক্ষা করছিলাম। নীলাম্বর চক্রবর্তীর কথায় একটু বিনয়ী হয়ে করজোড় করলেন সুরঞ্জন। নমস্কার নমস্কার পীতাম্বর বাবু, শুনলাম আপনি নাকি আমায় ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ সুরঞ্জন বাবু, আমি আপনাকে এক বিশেষ দরকারেই ডেকে পাঠিয়েছি। সুরঞ্জন আবারও গদগদ সুরে বললেন, মানে মানে কি এমন বিশেষ দরকার জমিদার বাবু? হ্যাঁ আসুন, এসে বসুন, তারপর সবিস্তারে সব বলছি। তারপর সুরঞ্জন এগিয়ে এসে আরাম কেদারায় বসে দাসীর দিয়ে যাওয়া জল মিষ্টি খেতে লাগলেন। ওদিকে নীলাম্বরবাবু বলতে শুরু করেছেন, আমার আমার যে আর কিছু ভালো লাগছে না, সবটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। এখন মনে হচ্ছে ওই মুসলমানের মেয়েটাকে মৃত্যুদণ্ড না দিলেই ভালো করতাম। আমার মনে হয় আমার ছেলেটাকে ও বাঁচতে দেবে না। ছেলেটা সদ্য পত্নী বিয়োগে কেমন যেন উন্মাদ হয়ে গেছে, ঠিক মতো খায় না, ঘুমায় না, এমনকি মাঝরাতে মিনারা মিনারা করে চিৎকার করে ওঠে। কি এমন করা যায় বলুন তো, যাতে যাতে আমার ছেলেটা আবার সুস্থ স্বাভাবিক হয়ে যায়? কথাগুলো শোনা মাত্রই গাঢ় ভাবনায় ডুবে গেলেন সুরঞ্জন বাবু। তার মুখে যেন একটা বিষাদের মানচিত্র তৈরি হয়েছে। কিছুক্ষণ গালে হাত দিয়ে সেই ভাবনায় ডুবতে ডুবতে সুরঞ্জন বললেন, আসলে কি বলুন তো পীতাম্বর বাবু, সদ্য সাথীহারা হয়েছেন, তাই ওনার মনের মধ্যে হারিয়ে ফেলা প্রেমের তীব্র যন্ত্রণা ওনাকে ক্রমশ ব্যথিত করে তুলছে। তাই আমার মনে হয় ওনাকে পুনরায় সুপাত্রিস্থ করতে পারলে, ওনাকে আবার নতুন করে বিবাহ দিতে পারলেই উনি সুস্থ হয়ে যাবেন, পুনরায় সংসারে মন দেবেন। পণ্ডিত মানুষ সুরঞ্জন বাবু। ওনার মুখে এসব কথা শুনে নীলাম্বর বাবুর মনটা যেন কিছুটা হালকা হলো। তিনি সুরঞ্জনের দুটো হাত শক্ত করে চেপে ধরে বললেন, তাহলে তাহলে আপনি তাড়াতাড়ি আমার ছেলের দ্বিতীয় বিবাহের জন্য সুপাত্রের ব্যবস্থা করুন, আর আমি এদিকে বাকি সব ব্যবস্থা করে রাখব। যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেটাকে দ্বিতীয় বিবাহ দিয়ে ওকে সংসারের মূল স্রোতে ফিরিয়ে আনতে না পারলে যে সব সব সর্বনাশ হয়ে যাবে। কথাটা শেষ হতে না হতেই জমিদার বাড়ির অন্দরমহলে পীতাম্বরের শয়নকক্ষ থেকে ভেসে এলো একটা তীব্র চিৎকার। শেষ করে দেব এই জমিদার বাড়ির সকলকে, শেষ করে দেব, একটা একটা করে সবাইকে খুন করব। তুমি চিন্তা করো না মিনারা, তুমি চিন্তা করো না মিনারা, আমি তো আছি, আমি সঙ্গে থাকবো। আমি যে তোমার স্বামী, তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না। এই 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 কে মারবি? হ্যাঁ, কে মারবি আমাকে? কে মারবি আবার মিনারাকে? হ্যাঁ, ওকে মারতে হলে আমাকে টপকাতে হবে। পারবি? হ্যাঁ পারবি? পারবি তো আমাকে টপকাতে? দুরাচারীর দল, তোরা মিনারাকে মারতে এসেছিস? হ্যাঁ, ওই দেখো, তুমি তো রাগ করে চলে যাচ্ছ। এসো আমার কাছে, এসো, এসো আমার কাছে, এসো কাছে, এসো আমার কাছে, এসো। এসব শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়লেন নীলাম্বর চক্রবর্তী। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, দেখুন দেখুন সুরঞ্জন বাবু, দেখুন আমার ছেলের কি করুণ অবস্থা। তিনবার শহর থেকে ডাক্তার দেখিয়ে এনেছি, গ্রামেও ভেদ বুদ্ধি কম করিনি, কিন্তু কিন্তু ওর এই উত্তেজনা উন্মাদনা কিছুতেই কমছে না। হ্যাঁ, তাহলে বিবাহ দিয়েই দেখা যাক কি ফল দাঁড়ায়। তা না হলে আবার নতুন ভাবনা ভাবতে হবে।
এই বলেই সেদিন রাতে সুরঞ্জন বাড়ি ফিরে যান এবং কথা মতো প্রায় এক পক্ষকালের মধ্যে বিবাহের ব্যবস্থাও হয়ে যায়। সবাই মিলে বলে বুঝিয়ে কিছুটা জোর জবরদস্তি করেও সব রকম পন্থা কাজে লাগিয়ে ভিন্ন গ্রামের সরল সাধারণ ষোড়শী শ্যামলা মেয়ে মালিনীর সঙ্গে পীতাম্বরের পুনর্বিবাহ দেন। বৌভাতের দিন একে একে গ্রামের সমস্ত মা বউয়েরা নিমন্ত্রণ খেতে এসে ভিড় করে। তারা নতুন বউকে দেখবে। তাদেরই মধ্যে একজন বয়স্কা মহিলা নতুন বউ মালিনীর সামনে এগিয়ে গিয়ে তার ঘোমটা উঁচু করে মুখের দিকে চেয়ে বলল, বাহ, কি সুন্দর হয়েছে গো, নতুন বউ যে পুরো জমিদার বাড়ির গিন্নিমা, খুব সুন্দর হয়েছে। সেই সঙ্গে আরও একজন কম বয়সী মহিলা বলে ওঠে, আমাদের জমিদার বাবুর সাথে নতুন বউকে খুব মানাবে, কি বলো কাকি? হ্যাঁ, সে কথা আর বলতে, এই যে পুরো রাজ্য টোক। কিন্তু এসব কথাবার্তায় জমিদার পীতাম্বর চক্রবর্তীর মন গলে না। তিনি দ্বিতীয় বিবাহ কিছুতেই করবেন না বলে মনস্থির করেছিলেন। কিন্তু সকলে মিলে তাকে এমন ফাঁপড়ে ফেলল, একরকম জোর জবরদস্তিতে শেষমেশ বিবাহ করতে বাধ্য হয়েছেন তিনি। আর এসবের মূলে যে সুরঞ্জন বাবু আছে, এতদিনে তা তিনি জেনে গিয়েছেন। তাই সুরঞ্জন বাবুকে একবার কাছে পেতেই পীতাম্বর বলেন, কাকাবাবু, এটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না। আমি মিনারার কাছে কথা দিয়েছিলাম আমি দ্বিতীয়বার বিবাহ করব না, কিন্তু কিন্তু আপনি এ কি করলেন? তার কথার উত্তরে সুরঞ্জন বললেন, ধর্ম স্থাপনের জন্য স্বয়ং ভগবান কৃষ্ণকেও অধর্ম করতে হয়েছিল, সেখানে আপনি একজন মৃত মানুষের কথা রাখতে একটা এত বড় বংশ নির্বংশ করে দেবেন? আপনি ভুলে যাচ্ছেন আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি এ গ্রামের জমিদার। আপনার উপর গ্রামের মানুষের ভালো মন্দ জড়িয়ে আছে। তাই আপনি যদি সবসময় অচৈতন্য উন্মাদ হয়ে থাকেন, তাহলে সেটা কি ভালো দেখায়? হ্যাঁ হ্যাঁ, আমাদের ভুল হয়েছে, জোর করে আপনাকে সংসারে ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করা আমাদের ভুল হয়েছে। কিন্তু এবার আপনি অন্তত স্বইচ্ছায় সংসারের মূল স্রোতে ফিরে আসুন। আমি আর এর চেয়ে বেশি কি বা বলতে পারি বলুন? কথাগুলো শেষ করেই সুরঞ্জন বাবু চুপ করে রইলেন। এতক্ষণে পিতা নীলাম্বর চক্রবর্তী সেখানে এসে হাজির হয়েছেন। তিনি বলে উঠলেন, আমিও সেই কথাই বলবো বাবা। মিনারাকে এবার তুমি ভুলে যাও, নতুন বউ মালিনীকে নিয়ে সংসার করো, নিজ দায়িত্বে জমিদারি সামলাও, এতে তোমারই মঙ্গল হবে। মন এক বিষম বস্তু, ভালোবাসার কাঙাল। একটু ভালোবাসা পেলেই দীর্ঘ ক্ষতও সেরে ওঠে। তখন ভীষ্মের ন্যায় প্রতিজ্ঞাও সময়ের জাঁতা কলে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। এক্ষেত্রেও বাবা নীলাম্বর চক্রবর্তী ও আরও সব গুরুজনদের কথায় সর্বোপরি নতুন বউ মালিনীর ভালোবাসার দীপ্ত জ্যোতির স্পর্শে পীতাম্বরের মনও ধীরে ধীরে গলতে থাকল। একসময় তিনি মনস্থির করলেন, নতুন বউ মালিনীর সঙ্গে মন দিয়ে সংসার করবেন। তবে এর পরিণতি কি হতে পারে সে কথা বোধহয় তিনি ভুলেই যাচ্ছিলেন। হঠাৎ একদিন রাতে এক বিছানায় শয়নরত অবস্থায় নতুন বউ মালিনী বলে ওঠে, জমিদার বাবু, সেই প্রথম দিন থেকে খেয়াল করছি আপনি সবসময় কেমন যেন মনমরা হয়ে থাকেন। এমনকি আমার থেকেও আপনি চোখ তুলে ভালো করে চেয়ে দেখেন না। কি হয়েছে বলুন তো? মানছি আপনার প্রথম স্ত্রী আমার থেকে অনেক বেশি সুন্দরী ছিলেন, তা বলে আপনি আমার থেকে চেয়েও দেখবেন না? সব নারীরই তো ইচ্ছে হয় স্বামী সোহাগ পেতে। তবে কি আমি কোনো পাপ করেছি যে আমাকে এই সোহাগ থেকে আপনি বঞ্চিত করছেন?
মালিনীর কথায় ঠিক কি উত্তর দেওয়া উচিত তা ঠিক করে উঠতে পারেন না পীতাম্বর। ততদিনে তার হৃদয় মালিনীর প্রতি অনেক কোমল হয়ে এসেছে। আজ বোধহয় তার বহিঃপ্রকাশের সময়। ঘটলও তাই। জমিদার পীতাম্বর একটা স্নিগ্ধ হাসি দিয়ে মালিনীকে বুকে টেনে নিলেন। একে অপরের কাছে আসতে গেলে তো একটু সময় লাগবে মালিনী। তারপরে মিনারার স্মৃতি আমাকে যে তীব্র যন্ত্রণা দেয়, কিভাবে সইব এ যন্ত্রণা? তুমিই বলো। আমি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেব, আমার উপর বিশ্বাস রাখুন। খোলা জানলা থেকে বড় পুকুরের ওপর দিয়ে ধীমে তালে বয়ে আসা শীতল বাতাস জমিদার ও জমিদার পত্নীর হৃদয়ে স্নিগ্ধতা প্রদান করছিল। জমিদার মালিনীর গুণে আর মালিনী জমিদারের পৌরুষের ছোঁয়ায় মুগ্ধ হচ্ছিল। তারপর হঠাৎ মালিনীর কথায় সন্তুষ্টি প্রকাশ করে পীতাম্বর বললেন, এইভাবে সারা জীবন আমার পাশে থেকো মালিনী, সারা জীবন আমার পাশে থেকো। এইসব কথাবার্তায় জমিদার ও জমিদার পত্নী মালিনী একে অপরের মুগ্ধতায়, একে অপরের প্রতি ভালোবাসায়, নতুন প্রাণের সৃষ্টিতে, মিলনের আনন্দে মিঠে চাঁদের ঝরে পড়া আলোয় মিলিত হতেই যাবেন। এমন সময় হঠাৎ তারা খেয়াল করলেন মিঠে চাঁদের আলোটা কেমন যেন বদলে যাচ্ছে। মুহূর্তের মধ্যে একটা কালো মেঘ চলে এলো। সেই সাথে শোনা গেল বর্ষণ মুখর সেই মেঘের তীব্র গর্জন। কিছুক্ষণের মধ্যেই সেই গর্জন বৃষ্টির আকার নিয়ে ঝরে পড়ল। আর ঠিক সেই সময় জানলার থেকে কয়েক হাত দূরে বড় পুকুরটার পাশে যে নারকেল গাছটা আছে, বোধহয় সেই গাছটাতেই বসে একটা কাক খুব বিশ্রীভাবে ডেকে উঠল। ভয়ানক তার সেই কর্কশ ডাক শুনেই পীতাম্বরের সারা শরীরটা কেমন যেন শিউরে উঠল। এত রাতে কাক ডাকার তো কথা নয়, তার উপর আবার বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। পরক্ষণেই পীতাম্বর ভাবল বেচারা পাখিটার বাসা টাসা ভেঙে গিয়ে থাকবে বোধহয়, সে কারণেই হয়তো এমন ডাকছে। দক্ষিণ মুখ এক পাল্লা দরজা বিশিষ্ট ঘর। ঘরটার ডান দিকে বন্ধ দরজা এবং বাম দিকে পাতা আছে জমিদারের পালঙ্ক। পালঙ্কের দক্ষিণে এবং উত্তরে দুটি জালনা, তাদের একটি বন্ধ আর একটি খোলা। পালঙ্কের পশ্চিমে একেবারে দেওয়ালের দিকটায় মালিনী শুয়ে, আর তার পাশেই পীতাম্বর। ইতিমধ্যে একবার পীতাম্বর উঠে গিয়ে খোলা জানলাটা বন্ধ করে এসেছে। বাইরে বৃষ্টির বেগ তখন আরো বেড়েছে। পীতাম্বর আর তার স্ত্রী ততক্ষণে নিদ্রামগ্ন। এমন সময় ঘরের মধ্যে রাত্রিবাতির নীলচে আলোয় ধীরে ধীরে ফুটে উঠল তৃতীয় একজনের অবয়ব। আবছা আলোয় মনে হয় যেন কেউ একজন এসে দাঁড়িয়েছে ঠিক পীতাম্বরের মাথার কাছে। হঠাৎ কি একটা খুট শব্দে জমিদারের ঘুম ভেঙে যায়। চোখ খুলেই তিনি দেখেন খাটের পাশে দাঁড়িয়ে আছে এক বিভৎস ছায়ামূর্তি। আগুনের ভাটার মতো জ্বলছে তার চোখ। গোটা ঘরটা ভরে আছে একটা পুঁতি গন্ধে। এক ভয়ানক জিঘাংসা খেলা করছে সেই মূর্তির মুখে। তিনি দেখলেন ধীরে ধীরে সেই ছায়া মূর্তি তার মুখের কাছে ঝুঁকে এসে হাত দুটোকে ক্রমশ এগিয়ে নিয়ে আসছে। এদিকে পীতাম্বর একটুও যেন নড়তে পারছে না। আতঙ্কে ভয়ে কাঠ হয়ে গিয়েছে তার শরীর।
বিছানার সাথে কেউ যেন বেঁধে দিয়েছে তার হাত পা। সাক্ষাৎ মৃত্যু এগিয়ে আসছে তার দিকে, তবুও তাকে প্রতিহত করার মতো কোনো শক্তি তার মধ্যে নেই। একটা সময় সেই হাত দুটো এগিয়ে এসে চেপে ধরল পীতাম্বরের গলা। প্রবল আক্রোশে চেঁচিয়ে উঠল সেই ছায়া মূর্তি। আমাকে আমাকে শুলে চলিয়ে মেরেছিস তোরা বাপ বেটাই মিলে, আর এখন এখন আবার দ্বিতীয় বিয়ে করে সংসার পেতেছিস। আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো। তোর এই শান্তির সংসারে আমি আগুন জ্বালাবো, আগুন জ্বালাবো, আমি আগুন আগুন। বাঁচাও মালিনী, আমাকে বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও বাঁচাও। তৎক্ষণাৎ ঘুম ভেঙে উঠে বসে মালিনী। স্বামীর বুকে পিঠে হাত বোলাতে বোলাতে মালিনী বলে, আমি আপনার সঙ্গে আছি, আপনার কিচ্ছু হবে না। পরের দিন সকালে গত রাতের সকল ঘটনা শুনে পীতাম্বরের বাবা নীলাম্বর বললেন, এই জমিদার বাড়ি ছেড়ে তোমরা মাসখানেকের জন্য অন্যত্র ঘুরে এসো। স্মৃতি ভুলতে গেলে স্থান পরিবর্তন করতে হয়। বাবার এহেন পরামর্শে জমিদার পীতাম্বর ঠিক করেন স্ত্রী মালিনীকে নিয়ে নিকুঞ্জপুরে নিজের শ্বশুর বাড়ি থেকে কিছুদিন কাটিয়ে আসবেন। তো সেই মতোই কয়েকদিনের মধ্যে সমস্ত গোছগাছ করে পীতাম্বর ও মালিনী দুজনে সত্যনারায়ণপুর গ্রাম ছেড়ে নিকুঞ্জপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। নিকুঞ্জপুর গ্রামটা কেমন যেন স্তব্ধ, শান্ত, শীতল, জনবসতিও তেমন একটা নেই। পুরো গ্রাম ঘুরলে বড় জোর 20-30টা বসতির দেখা মিলবে। আরো গোটা 10 ঘর পতিত হয়ে পড়ে আছে। সেসব ঘরের মালিকেরা বহুকাল আগে গায়ের মায়া ত্যাগ করে শহরে পাড়ি জমিয়েছে। গ্রামের মাঝ বরাবর একটা বড় বট গাছ। তো এহেন শান্ত শীতল গ্রামে শ্বশুর বাড়িতে পরপর 2 দিন পীতাম্বরের বেশ ভালোই কাটল। শ্বশুর শাশুড়ির অগাধ যত্নার্থী, মাছ মাংস আরো কত কি ভালো মন্দ খাওয়া দাওয়া, এলাহি ব্যাপার। তার উপর নতুন বউয়ের আদর তো আছেই। সবটা মিলেমিশে বেশ আনন্দের। সব থেকে বড় কথা, এই 2 দিনে পীতাম্বর ও মালিনীর মধ্যে মিনারার সেই অযাচিত উপস্থিতিটা আর ঘটেনি। কিন্তু 3য় দিন রাতেই ঘটল এক ভয়ানক কাণ্ড। মালিনী তড়িঘড়ি রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘরে এসে বিছানার উপর দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর পীতাম্বর ঘরে এসে ঢুকলেন। মালিনীকে ওভাবে দেওয়ালের দিকে মুখ করে শুয়ে থাকতে দেখে তিনি বললেন, এই যে মালিনী, ওদিক ফিরে এমন শুয়ে আছো যে? পীতাম্বরের কথায় মালিনী কোনো উত্তর দেয় না। পীতাম্বর ততক্ষণে ধীরে ধীরে এসে খাটে বসেছে। আবারও অত্যন্ত কোমল স্বরে ডাকলেন, কি গো মালিনী, কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? এবারও কোনো উত্তর নেই। একটু অবাক হলেন পীতাম্বর। মালিনী কি তবে ঘুমিয়ে পড়ল নাকি এত তাড়াতাড়ি? এই তো এলো। এরই মধ্যে এসব ভাবতে ভাবতে মালিনীর গায়ে হাত দিয়ে নিজের দিকে টানতেই পীতাম্বর ভয়ে আতঙ্কে খাট থেকে শটান ছিটকে নিচে গিয়ে পড়ল। তার মুখ থেকে বেরিয়ে আসছে একটা গোঙানি। কিন্তু কিছুতেই চিৎকার করতে পারছেন না। গলার কাছে এসে দলা পাকিয়ে যাচ্ছে সমস্ত চিৎকার। অতঃপর গোঙাতে গোঙাতে অনেক কষ্টে পীতাম্বর বলেন, এ কি মিনারা? তুমি
পীতাম্বরের চোখের সামনে এখন মালিনী নয়, প্রতিশোধের উদগ্র বাসনা নিয়ে বসে আছে মিনারা। মালিনীর চোখ মুখ সব বদলে গিয়েছে, তার বদলে সেখানে স্থান পেয়েছে মিনারার মুখমণ্ডল। মুখের উপর থেকে ঘোমটা সরতেই মুখমণ্ডলের অর্ধেকটা যেন চোখে পড়ল পীতাম্বরের। বিভৎসভাবে পচে গলে মাংস খসে পড়েছে সেখানের। তার আলুলায়িত চুলগুলো যেন নববধূর সেই শয্যা বাঁধন থেকে মুক্ত হতে চায়। না 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 না, কিছুতেই হতে পারে না। মালিনী, মালিনী, কি হয়েছে তোমার? এই মালিনী, 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 ওঠো মালিনী, মালিনী। এতক্ষণে সেই মালিনীর শরীরে উপস্থিত মিনারা খাট থেকে নেমে পড়েছে। এবার তার এক হাতে খাটের একটা পায়া ধরে পুরো খাটটাকে উঁচু করে বিভৎস স্বরে বলল, কে মালিনী? আমি মালিনী নই, আমি তোর মৃত্যু, আমি তোর মৃত্যু, আমি মিনারা। মিনারার সেই ভয়ঙ্কর রূপ দেখে পীতাম্বরের মনে পড়ে গেল কৈখালির শ্মশানের সেই ভয়াবহ দৃশ্য। বছরখানেক আগে সবাই মিলে কৈখালির শ্মশানে মিনারাকে দাহ করতে গিয়েছিল, আর সেখানে হঠাৎ মুষলধারে বৃষ্টি এসে পড়ায় আধ পোড়া অবস্থায় মিনারার জ্বলন্ত চিতা নিভে যায় এবং সেই আধ পোড়া মৃতদেহ সকলের চোখের সামনে মুখে করে টেনে নিয়ে যায় শিয়াল কুকুরের দল। সেই সময় মিনারার মুখমণ্ডল যেমন ছিল এখনো ঠিক তেমনটাই দেখলেন জমিদার। মিনারা একরকম উড়ে এসে পীতাম্বরের বুকের ওপর উঠে বসে। তারপর তার ধারালো নখযুক্ত হাতটা পীতাম্বরের গলা চেপে ধরতে উদ্যত হয়। পীতাম্বর আর কিছু দেখার মতো অবস্থায় রইলেন না, ধীরে ধীরে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। ঠিক এই সময় মালিনী ছুটে এলো ঘরের বাইরে থেকে। জমিদারের চিৎকার তার কানে গিয়েছে। সে ঘরে ঢুকে দেখল জমিদার পীতাম্বর মূর্ছিত অবস্থায় মেঝের ওপর পড়ে আছেন। সেই দিন রাতে পীতাম্বর নিজের অবচেতন মনে হঠাৎ করেই মিনারাকে উপলব্ধি করতে পারলেন, আর সেই রাতের পর থেকে তিনি আবারও আগের মতো উন্মাদ হয়ে যান। শেষ করে দেব আমি, জমিদার বাড়ির সকলকে শেষ করে দেব, তারপর নিজেকে শেষ করে দেব। একটা একটা করে সবাইকে খুন করব। তুমি চিন্তা করো না মিনারা, তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে, আমি তোমার স্বামী। তোমাকে কেউ কষ্ট দিতে পারবে না, তোমাকে কেউ মারতে পারবে না। এই 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 কে মারবি? হ্যাঁ, কে মারবি আমার মিনারাকে? মারবে কে? মারবে ওকে? মারতে হলে আমাকে টপকাতে হবে। পারবি? পারবি আমাকে টপকাতে? পারবি আমাকে টপকাতে? ওই দেখো তুমি আবার রাগ করে চলে যাচ্ছ। না 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 না, অমন করে ছেড়ে চলে যেও না। এসো মিনারা, 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 কোথায় তুমি? কোথায় কোথায় গেলে তুমি? কোথায় গেলে? জমিদারের পাগলামি সহ্য করে স্ত্রী মালিনী জমিদারকে সুস্থ স্বাভাবিক করার দিনের পর দিন চেষ্টা করেও ব্যর্থ হয়। অগত্যা তাদের পক্ষে বেশি দিন আর নিকুঞ্জপুর গ্রামে থাকা সম্ভব হয় না। তারা আবারও ফিরে আসেন সত্যনারায়ণপুর গ্রামের জমিদার বাড়িতে। কিন্তু নিজের গ্রামে ফিরে এসে জমিদার পীতাম্বর চক্রবর্তীর উন্মাদনা আর পাগলামি যেন আরো দ্বিগুণ বেড়ে যায়। তিনি একদিন রাতের বেলায়
নতুন বউ মালিনীকে নিজের ঘরে ঢুকতে দেখে প্রচণ্ড রাগে ক্ষুব্ধ হয়ে বলে ওঠেন, বের হ আমার ঘর থেকে, এক্ষুনি বেরিয়ে যা শয়তানি। এই বলে গলা ধাক্কা দিয়ে পীতাম্বর মালিনীকে বার করে দিলেন। মালিনীও কাঁদতে কাঁদতে দৌড়ে গেল তার শ্বশুর মশাইয়ের ঘরে। বাবা, বাবা, আপনার ছেলে আবারও আগের মতো উন্মাদ হয়ে গেছে। আজ আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছে। নীলাম্বর চক্রবর্তী মালিনীর মাথায় হাত বুলিয়ে বললেন, তুই কাঁদিস না রে মা, আমি সন্ধ্যাবেলায় আচার্য মশাইকে খবর দিয়েছি, উনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। তারপর দেখা যাক কি হয়। আচার্য মশাই সম্পর্কে এখানে দু এক কথা বলে রাখা প্রয়োজন। তৎকালীন সময়ে তিনি ছিলেন বাংলার সবচেয়ে বড় জ্যোতিষশাস্ত্রবিদ এবং বৃহৎ মার্গের তান্ত্রিকও বটে। তন্ত্র বিষয়ক এমন কোনো কাজ নেই যা তার অজানা। তাকে সামনে থেকে দেখলে মনে হবে তিনি সাক্ষাৎ তন্ত্র। ইনি ছিলেন চাঁদগাজীর গুরুদেব। এদিকে এরই মধ্যে মালিনী কাঁদতে কাঁদতে শ্বশুর মশাইকে একটা সুখবর দেয়। বাবা, বাবা, আমি যে মা হতে চলেছি। এই অবস্থায় আপনার ছেলে যদি... বলিস কি রে মা, এ তো মহা আনন্দের খবর। মাথার ঘোমটাটা ঠিক করে নিয়ে সলজ্জায় মাথা নোয়ায় মালিনী। এখন এই অবস্থায় তুই আর ওর কাছাকাছি যাস নে। আচার্য মশাই আগে আসুক, এসে কি বলেন দেখা যাক, তারপর না হয় এ বিষয়ে ভেবে দেখছি। এমন সময় পীতাম্বরের ঘর থেকে ভেসে আসে একটা চিৎকার। আমার বাবাকে তোরা খুন করেছিস, আমার বাবাকে তোরা খুন করেছিস। তোদের আমি কাউকে ছাড়ব না, কাউকে না। আমার বাবাকে খুন করে তোদের মনের স্বাদ মেটেনি, তারপর আমাকে শুয়ে চড়িয়ে মেরেছিস তোরা। তোদেরকে আমি সহজে ছাড়বো ভেবেছিস? ছাড়বো না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। পীতাম্বরের পাগলামি আবারও মাত্রা ছাড়াচ্ছে। মালিনী এবং তার শ্বশুর মশাই দুইজনই শুনল। শুনুন বাবা, আপনার ছেলে কেমন সব কথা বলছে। কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। ঠিক এই সময় বাইরের ঘর থেকে একটা কণ্ঠ শোনা যায়। কই নীলাম্বর বাবু, কি সমস্যা হচ্ছে আপনার ছেলে? উল্টো পাল্টা কিছু করছে নাকি? ওই বোধহয় আচার্য মশাই এলেন। তুই বস মা এখানে, আমি বাইরের ঘরে যাই। নীলাম্বর বাবু তড়িঘড়ি বিছানা ছেড়ে উঠে বাইরের ঘরে আসেন। বেশ কিছুক্ষণ সময় লাগলো ছেলের বর্তমান অবস্থার কথা আচার্য মশায়ের কাছে বর্ণনা করতে। সব শুনে আচার্য মশাই নীলাম্বরকে সান্ত্বনা দিয়ে বললেন, আপনি এত ভেঙে পড়বেন না। তাছাড়া আমি যখন এসেছি তখন একটা সমাধান অবশ্যই বের করে দিয়ে যাব। কই চলুন দেখি আপনার ছেলে এখন কি করছে। ঘড়িতে তখন প্রায় রাত 9টা। সামনেই বুদ্ধ পূর্ণিমা, তাই এখন থেকে বাইরে চাঁদের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে আছে। এত রাতে গ্রামের লোকজন কেউ আর জেগে নেই। বাইরে থেকে বয়ে আসা কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ায় জমিদার বাড়ির জালনা দরজার পর্দাগুলো পাগলের মতো উঠছে। রোয়াকে রাখা জ্বলতে থাকা মোমবাতিগুলোর কিছু কিছু নিভে গিয়েছে, আবার কয়েকটার বুকে আগুন ধুকফুক করছে, যে কোনো মুহূর্তে নিভে যাবে। নীলাম্বর একজন দাসীকে ডাক পেরে বললেন,
চম্পা, মহলের জানালা দরজাগুলো বন্ধ করে দিয়ে তবেই ঘুমোতে যাস, কিন্তু বাইরে ভীষণ ঝড় উঠেছে। দাসী চাপা হাঁক পেরে উত্তর দেয়, আচ্ছা ঠিক আছে বড় কর্তা, সব জানলা দরজা বন্ধ করে দেব। আর এদিকে আচার্য মশাই অন্দর মহলে জমিদার পীতাম্বর চক্রবর্তীকে ডাকতে ডাকতে এগিয়ে চললেন। পীতাম্বর বাবু, পীতাম্বর বাবু, আপনি কোথায় গেলেন? আপনার সাথে যে আমার দরকার আছে। পীতাম্বর বাবু, কোথায় আপনি? আচার্য মশাইয়ের পিছু পিছু নীলাম্বর চক্রবর্তী ও পীতাম্বরের স্ত্রী মালিনী। মালিনী বলল, বাবা, আমার ভীষণ ভয় করছে। আপনার ছেলে আবার সুস্থ হয়ে যাবেন তো? ঈশ্বরে বিশ্বাস রাখ রে মা, ঈশ্বরে বিশ্বাস রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এতক্ষণে আচার্য মশাই এসে প্রবেশ করেছেন পীতাম্বরের শয়ন কক্ষে। কিন্তু ঘরটা এতই অন্ধকার যে কেউ কাউকে দেখতে পর্যন্ত পাচ্ছে না, এমনকি নিজের শরীরটুকুও দেখা যাচ্ছে না। অন্ধকার ঘরে হাঁক পেড়ে আচার্য মশাই বললেন, পীতাম্বর বাবু, ও পীতাম্বর বাবু, আরে কোথায় গেলেন আপনি? এমন সময় সেই অন্ধকার ঘর থেকে হঠাৎই গম্ভীর স্বরে এক ইসলামিক সূরা পাঠের সুর তিনজনেরই কানে এলো। অন্ধকার ঘরের মধ্যে এমন সূরা পাঠ হতে হতে হঠাৎই পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল সব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড। আচার্য মশাই আবারও পীতাম্বরকে ডাকতে লাগলেন। পীতাম্বর বাবু, কি হলো? আরে সূরা পাঠ বন্ধ করলেন কেন? ভালোই তো হচ্ছিল। তৎক্ষণাৎ সেই আধার থেকে ঘ্যাস ঘেঁষে সুরে ভেসে এলো একটা অট্ট হাসি। এতক্ষণে আচার্য মশাইয়ের হাতে ধরে থাকা টর্চ লাইটটা ঘষাঘষি করতে করতে জ্বলে উঠেছে। সেই আলো তৎক্ষণাৎ ঘরের মধ্যে ফেলতেই তার চোখে পড়ল বিভৎস এক দৃশ্য, যে দৃশ্য দেখে ভয়ে আঁতকে উঠল নীলাম্বর ও মালিনীর বুক। তারা দেখল ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের সামনে বসে আছেন জমিদার পীতাম্বর চক্রবর্তী। তার চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, মাথায় পরচুলা, এমনকি সে সদ্য নাক কান ছিদ্র করে কানে বড় বড় দুটো ঝুমকো দুল লাগিয়েছে। নাকে গলিয়েছে পছন্দের সেই নোলক, আর তার নাকে কানে সদ্য করা ছিদ্র থেকে গড়িয়ে পড়ছে রক্তের ধারা। কানের ঝুমকো, নাকের নোলক একেবারে রক্তারক্তি হয়ে গিয়েছে। দেখে মনে হয় যেন রক্ত নোলক। জমিদার পীতাম্বর ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তার সেই অদ্ভুত সাজ দেখছে। কিন্তু এ কি, আয়নাতে ফুটে উঠেছে ও তো পীতাম্বরের প্রতিবিম্ব নয়, তার মুখ নয়, ও তো মিনারার মুখ। এ দৃশ্য দেখে মালিনী আর স্থির থাকতে পারল না, চিৎকার করে কেঁদে উঠল।
মালিনীর গলার স্বর কানে যেতেই পীতাম্বর আয়না থেকে মুখ সরালেন। বাকি তিনজনের দিকে তাকিয়ে বিভৎস ভঙ্গিতে হেসে উঠলেন তিনি। আচার্য মশাই কড়া মেজাজে তাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে জমিদার বাবু? আপনি এমন মেয়েদের মতো সেজেছেন কেন? আপনি কি জানেন যে আপনাকে কি বিভৎস বাজে দেখতে লাগছে? আচার্য, তোকে কারা পণ্ডিত বলে রে? তুই তো দেখছি খুব বোকা। তোকে কে বললো আমি জমিদার পীতাম্বর? আমি তো পীতাম্বরে বিয়ে করাবো মিনারা। ও আচ্ছা, তুই তাহলে মিনারার প্রেতাত্মা। তবে তুই কেন জমিদারের শরীরে বাসা বেঁধেছিস? হ্যাঁ, কি চাস তুই? আমাকে মেরে ফেলে এখন নতুন বিয়ে করে আনন্দ সংসার করছে পীতাম্বর চক্রবর্তী। আমি ওকে সুখে শান্তিতে ঘর করতে দেব না, কিছুতেই দেব না, কিছুতেই না। তাহলে কি করবি তুই? সব সময় জমিদারদের শরীরে এইভাবে থাকবি নাকি? হ্যাঁ হ্যাঁ, যতদিন নতুন বউ মালিনী থাকবে ততদিন আমি সতীনের ঘর করার জন্য এখানে থেকে যাব আমি। সতীনের ঘর করতে তোর ভালো লাগে বুঝি? সতীনের ঘর করা কারোই ভালো লাগে না। তুই মালিনীকে চলে যেতে বল, আমি তাহলে চলে যাব। নই তো যাব না, যতক্ষণ না পীতাম্বরকে একটু একটু করে শেষ করতে পারছি ততক্ষণ যাব না। কথাগুলো বলার পরেই কিছুক্ষণের জন্য একটা গাঢ় নিস্তব্ধতা ছেয়ে গেল ঘরের মধ্যে। তারপর পীতাম্বরের মধ্যে থাকা মিনারা আবারও চিৎকার করে ভয়ঙ্কর গোঙানির শব্দের ছড়া কেটে বলে উঠল, অসৎ কেটে বসত করি, সতেন কেটে আলতা পরি। অসৎ কেটে বসত করি, সতেন কেটে আলতা পরি। এতক্ষণে নীলাম্বর চক্রবর্তী বললেন, আচার্য মশাই, আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিন। ওই শয়তানির হাত থেকে ওকে রক্ষা করুন। আমি মিনারার প্রেতাত্মাকে জমিদারের শরীর থেকে বের করে দিতে পারবো, কিন্তু ওই প্রেতাত্মা আবার জমিদারের শরীরে প্রবেশ করতে পারে, কারণ ওর প্রচুর ক্ষমতা। ঈশ্বর বিশ্বাসী একজন মানুষের মরার আগের মুহূর্তের শেষ যে ইচ্ছা হয় তা পূরণ করার জন্য সে মরণের পর প্রেতাত্মা হয়ে আবারও ফিরে আসে পৃথিবীর বুকে। তাই ওই প্রেতাত্মা একমাত্র ওর প্রিয় কোনো একজন মানুষের কথাই শুনতে পারে। আচ্ছা, এমন কি কেউ প্রিয় মানুষ আছে যাকে আপনি একবার নিয়ে আসতে পারেন? তাহলেই তার কথায় মিনারা চিরতরে এই শরীর ছাড়তে বাধ্য হবে। আচার্য মশাইয়ের এই কথায় তৎক্ষণাৎ নীলাম্বরের মনে পড়ে গেল মিনারার সেই প্রতিবেশী কাকার কথা, যার নাম হরনাথ। যে হরনাথ মিনারার মৃত্যুর সময় তার চোখের সামনেই দাঁড়িয়েছিল, যে হরনাথকে মিনারা নিজের আব্বুর মতো ভালোবাসত। নীলাম্বর বললেন, আচার্য মশাই, আছে এমন একজন আছে যাকে মিনারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসত। আচ্ছা, আমি তাকে ডেকে আনার ব্যবস্থা করছি।
সে রাতে জমিদার বাড়িতে কোনো পাইক পেয়াদার কাছে খবর পাঠালেন না নীলাম্বর। বলা ভালো, পাইক পেয়াদাদের কাছে ছেলের পুনরায় এমন অবস্থার কথা পাঁচ কান করতে চাইলেন না তিনি। তাই সে রাতে তিনি নিজেই টর্চ লাইট নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন। ঘড়িতে সময় রাত 12টা। ততক্ষণে নীলাম্বর বাড়ি থেকে বেরিয়ে খালপাড়ের পথ ধরে হাঁটতে শুরু করেছেন। তার গন্তব্য সত্যনারায়ণপুর গ্রামের ওই শেষ প্রান্তের ঘন মোল্লা পাড়া। ওখানেই মিনারার আব্বুর বাড়ি, আর তার পাশেই প্রতিবেশী কাকা হরনাথের ঘর। দুদিকে বড় বড় গাছপালায় ঘন জঙ্গলের মতো খালপাড়ের পথ গভীর রাতকে আরো বেশি ঘন ও কালো সুগভীর করে তুলেছে। চাঁদের আলো সেই বড় বড় গাছের আড়াল আবডাল থেকে নেমে এসে সৃষ্টি করছে আলো আঁধারি এক মায়াবী পরিবেশ। থেকে থেকে শিয়ালের ডাকে নীলাম্বরের শরীরটা বারবার শিউরে উঠছিল। অতঃপর সেসব ভয়ভীত অতিক্রম করে নীলাম্বর পৌঁছালেন হরনাথের দরজায়। হাত দিয়ে দরজা চাপড়াতে চাপড়াতে ডাকতে থাকলেন, হরনাথ, ও হরনাথ, বাড়িতে আছো? হরনাথ, ও হরনাথ, 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 বাড়িতে আছো? এত রাতে কে এলো? আমি এ গ্রামের জমিদার নীলাম্বর চক্রবর্তী বলছি। থতমত খেয়ে বিছানা ছেড়ে দরজা খুলে বাইরে উঠে আসে হরনাথ। জমিদার বাবু, আপনি এত রাতে আমাকে খোঁজ করছেন? গুরুতর কিছু? একবারটা আমার সাথে আমার বাড়িতে চলো হরনাথ। আজ যে তোমাকে খুব দরকার। আমাকে এটুকু সাহায্য করো। আহা, কিন্তু কি দরকার জমিদার বাবু, সেটা তো বলুন। চলো আমার সাথে আমার মহলে গেলেই বুঝতে পারবে। এখানে সেসব কথা বলে সময় নষ্ট করার মতন সময় এখন নেই। তুমি শিগগিরই চলো। তারপর তারা দুইজনেই দ্রুত জমিদার বাড়িতে ফেরেন। ফেরার সময় হাঁটতে হাঁটতে নীলাম্বর সমস্ত কথা হরনাথকে শুনিয়েছেন। তারা সরাসরি এসে পৌঁছালেন পীতাম্বরের কক্ষে। জমিদার পীতাম্বরের শরীরে মিনারার উন্মাদনা দেখতে পেল হরনাথ। ভয়ঙ্কর সুরে মিনারা বলছে, কাকা, কাকা, তুমি এখানে কেন এসেছো? ফিরে যাও, চলে যাও এখান থেকে। এরা যে তোমাকেও মেরে ফেলতে পারে। এরা জমিদার, এদের কাছে সাধারণ মানুষের কোনো দাম নেই। চলে যাও তুমি। সেসব কথা শেষ হওয়ার আগেই হরনাথ বলে উঠল, এই, তুই কেন জমিদার বাবুর শরীরে বাসা বেঁধেছিস? বেরিয়ে যা, এই শরীর ছেড়ে বেরিয়ে যা বলছি। না না, আমি ওকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। আমি যে ওকে ভালোবাসি। যদি ভালোবেসে থাকিস তবে ওর অমন ক্ষতি কিভাবে করছিস তুই? মারে, তুই ছেড়ে দে ওকে। হ্যাঁ, ভালোবাসি, কিন্তু ওরা যে আমাকে শুলে চড়িয়ে মেরে ফেলেছিল, সে যন্ত্রণা ভুলি কি করে? ওরা যে আমার বাবাকে পিটিয়ে মেরেছিল, সে কথা ভুলি কি করে? মারে, প্রতিশোধের পালা এবার শেষ কর মা। আর না, তুই যে কষ্ট পাচ্ছিস তা তো আমি জানি, তবে বিশ্বাস কর মা, পীতাম্বর তোকে সত্যি ভালোবাসত। তুই ওর মুখের দিকে তাকিয়ে ওদের ক্ষমা করে দে মা। ক্ষমার থেকে আর বড় পূর্ণ কিছু নেই রে মা। তুই এবার শান্ত হ মা। এতক্ষণ ভয়ঙ্করভাবে কথাগুলো বলছিল মিনারা। এবার একটু যেন করুণ সুরে বলল, সেদিনের সব কথা ভুলে গেলে কাকা? আমি তো মরতে চাইনি, বাঁচতে চেয়েছিলাম। হাত জোড় করে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম জমিদার নীলাম্বর ও জমিদার পীতাম্বরের কাছে। জমিদার পীতাম্বর আমার স্বামী, তাই আমাকে মৃত্যুদণ্ড দিতে রাজি হয়নি। কিন্তু আমার শ্বশুরের এক ফোঁটাও দয়া মায়া হয়নি, আমার উপর। ওদিকে মালিনী একভাবে কেঁদে চলেছে।
আচার্য মশাই এবার আরো কড়া সুরে বললেন, এতক্ষণ ভালোই ভালোই বললাম তো, তুই শুনলি না? তবে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা তো এবার বাঁকাতেই হবে দেখছি। হরনাথ, আমি যে মন্ত্র উচ্চারণ করব সেই মন্ত্র তুমিও আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করবে, এবং এই পাত্রে তুলসী কাঠের গুঁড়ো আছে, এক টিপ করে ছিটিয়ে দেবে জমিদার পীতাম্বর চক্রবর্তীর গায়ে। তারপর আমি দেখছি যে কত ধানে কত চাল। তোমাকে তো ডাকা এই কারণেই, আমার মুখ থেকে উচ্চারিত মন্ত্র ওর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু এই একই মন্ত্র ওর কোনো প্রিয় মানুষ উচ্চারণ করলে ওর উপরে সেই মন্ত্রের দারুণ প্রভাব পড়বে। এই বলেই মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেন আচার্য মশাই। বীরবাহু নাম তোমার বীরের মতো কাজ, বীরবাহু নাম তোমার বীরের মতো কাজ। পাহাড় পর্বত সাত সাগর পার করে এখনই আইসো। পাহাড় পর্বত সাত সাগর পার করে এক্ষুনি আইসো। আসিয়া নিয়ে যাও জমিদার বাবুর অঙ্গ হতে সমস্ত সব জটিলতা, ভূত প্রেত দত্তি দানব অপদেবতার রোষ। আচার্যের মন্ত্রের প্রতিটা শব্দ হরনাথ উচ্চারণ করতে করতে পীতাম্বরের শরীরের ওপর ছিটিয়ে দিচ্ছে তুলসী কাঠের গুঁড়ো। অপদেবতার রোষ খতম করো তোমার কৃপায় অলৌকিক শব্দ। কার আজ্ঞে? রাম লক্ষণ সীতা দেবীর আজ্ঞে আমার বুকে জমিদার বাবুর শরীরের অপদেবতা শিগগিরই বাহার আজ্ঞে, শিগগিরই বাহার আজ্ঞে। ঘরের ভেতর শুরু হয়েছে অলৌকিক শক্তিধর ভয়ঙ্কর এক তাণ্ডব। জানলা দরজার পাল্লাগুলো প্রবল বাতাসের দাপটে যেন গড়াতে মাথা কুটে মরছে। অন্ধকার ঘরের সেই হিম শীতলতা ভেদ করে বাইরে বেরিয়ে আসছে মৃত্যুমুখী গোঙানের সেই বিভৎস চিৎকার। সেই চিৎকার যেন মন্ত্র বলে ক্রমশ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। চিৎকার করে পীতাম্বরের মুখ থেকে মিনারার প্রেতাত্মা বলছে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আর কষ্ট দিস, ছেড়ে দে। বল, এবার এই শরীর ছেড়ে চিরতরে বেরিয়ে যাবি তো? বল। বেরিয়ে যাব, বেরিয়ে যাব, এবার ছেড়ে দে, ছেড়ে দে, মরে যাই, মরে যাই। আমার জ্বালা করছে সারা শরীরে, আমার সারা শরীরে জ্বালা করছে, ছেড়ে দে। জমিদার বাবুর মধ্যে মিনারার প্রেত মন্ত্র বলে একেবারে নিস্তেজ হয়ে পড়ল, যেন তার আর কোনো প্রকার ক্ষমতাই নেই। সে যেন এখন এই শরীর ছেড়ে বেরিয়ে গেলেই শান্তি পায়। বল, তুই এ শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কি নিয়ে যাবি? শোনা যায় মিনারার কণ্ঠ, আমি ভীষণ ক্লান্ত, আমি কিছুই নিয়ে যেতে পারবো না। তবে যা, যাওয়ার সময় ওই মোটা শিরিষ গাছের ডালটা ভেঙে নিয়ে চলে যা। এই বলে মুখের কাছে এক মুঠো কালো তিল ধরে আবারও বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করে সেই তিলগুলো ছুঁড়ে দিলেন জমিদার বাবুর শরীরে। এবার আরো একটা বিকট চিৎকার করে ঝিমিয়ে পড়লেন জমিদার পীতাম্বর চক্রবর্তী। আর তৎক্ষণাৎ একদল বাতাস উড়ে গিয়ে শিরিষ গাছের মোটা ডালটা মরাত শব্দে ভেঙে দিয়ে চলে গেল। পীতাম্বর বাবুকে তুলে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিন। কাল থেকে উনি একদম সুস্থ স্বাভাবিক হয়ে যাবেন। সময়টা ভোর রাত। হরনাথ বাড়ি ফেরার তোড়জোড় করছে। জমিদার বাবু, এবার আমি তবে এলাম জমিদার বাবু। সঙ্গে সঙ্গে নীলাম্বর এক থলে টাকা এনে
হরনাথের হাতে দিয়ে বললেন, এত রাতে ঘুম ভাঙিয়ে তোমায় তুলে এনেছি, এইটা রাখো। এটা এটা তোমার সাম্মানিক। একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে হরনাথ বলল, জমিদার বাবু, রাখুন আপনার টাকা, ও আমার লাগবে না। একজন মানুষ হিসাবে মানুষের সাহায্য করতে পেরেছি, এটাই তো জীবনের পরম পাওয়া। এর চেয়ে বেশি আর কি বা চাই? তবে আপনি সেবারে মিনারার মৃত্যুদণ্ড নাও দিতে পারতেন, বেচারা বিনা দোষে মারা পড়েছিল। এই কথাগুলো শুনে জমিদার নীলাম্বরের উঁচু মাথা মুহূর্তেই একজন চাষার সামনে মাটিতে একেবারে নুইয়ে গেল। ওদিকে ব্যঙ্গাত্মক সুরে হাসতে হাসতে মহল ছেড়ে বেরিয়ে পড়ল হরনাথ। আর তেমন কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। আকাশের কালো মেঘ কেটে গেছে নীলাম্বর বাবু। আমি তবে চললাম। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো, আজ আমার কাছে সে ভাষা নেই। তবে তবে আজ থেকে আপনিও এই পরিবারেরই একজন সদস্য। এরপর থেকে জমিদার পীতাম্বর চক্রবর্তীর ওপর মিনারার প্রেতাত্মার কোনো কালেই ভর করতে পারেনি। তবে জমিদার যতদিন বেঁচে ছিলেন, তিনি মিনারার অবয়ব দ্বারা কিংবা মিনারার কণ্ঠস্বর দ্বারা কিভাবে যেন সম্মোহিত হতেন। কেউ কোথাও নেই, উনি মাঝরাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে চিৎকার করে উঠতেন। একটা দৃশ্য এখানে তোমাদেরকে বলি। সেদিন রাতেও আমার নলকখানি তুমি নতুন বউকে দিয়ে দিলে পীতাম্বর বাবু। এটা কিন্তু তুমি একদমই ঠিক করনি, একদমই ঠিক করনি। এই মেয়ে খুলে ফেল আমার নলক। তুই কেন পড়েছিস? ওটা তো আমার জিনিস, দে খোল। এইভাবে টানছো কেন? ছেড়ে দাও আমাকে, আমার ভীষণ লাগছে, ছেড়ে দাও। না, কি হলো জমিদার বাবু? রাত বিরেতে ঘুমোতে এমন চিৎকার করে উঠলেন কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছেন নাকি? জানো তো মালিনী, ও আবারও এসেছিল। আমি আজ আবারও মিনারার স্বপ্ন দেখলাম। সে বলছে ওই নোলকটা কেন দিয়েছি, ওটা তো ওর ছিল। কিন্তু এমন স্বপ্ন দেখার মানে কি? তবে কি ও এখনো আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি কি নোলকটা খুলে রাখবো? না, খুলতে হবে না। তুমি ওটা পড়েই থাকো। এক্ষুনি আমার নোলকটা তুই খুলে রাখ, নয়তো আমি তো শেষ দেখে ছাড়বো তোর। মালিনী, দেখো, ও আমাদের শেষ দেখে ছাড়বে বলছে। তার মানে আমাদের ও মেরে ফেলবে। ও এখনো এখানে আছে। কিন্তু মালিনী সেই ঘরে না কাউকে দেখতে পায়, না কারোর আওয়াজ শুনতে পায়। সে খুব ভালো করে বুঝতে পারছে এসব ঘটনা তার স্বামীর মতিভ্রম ছাড়া আর কিছু নয়। এই মালিনী পীতাম্বরের কথায় কান না দিয়ে জমিদারের বুকে পিঠে হাত বুলিয়ে মাথা টিপতে টিপতে আবারও ঘুম পাড়িয়ে দিত। এরকম কাণ্ড প্রায়শই হতো, কিন্তু আগের মতো পীতাম্বরের শরীরে মিনারা আর প্রবেশ করতে পারত না। তারপর থেকে সব ঠিকঠাক ঘটতে থাকলো। মানে এমনটা মনে হলো, আসলে হয়তো এমনটা ঘটেনি।
বাইরে থেকে দেখে হয়তো মনে হতে পারে যে সব সুস্থ স্বাভাবিকভাবে কেটে যাচ্ছে, কিন্তু আদতে গল্প ছিল অন্য রকম। তো যাই হোক, সুস্থ স্বাভাবিকভাবেই কেটে গেল সংসার প্রবাহ। ধীরে ধীরে বয়ে এলো আনন্দের স্রোত। মালিনীর গর্ভে জন্মগ্রহণ করলেন আমার বাবা রাজনারায়ণ চক্রবর্তী। আমার ঠাকুরদাদা পীতাম্বর চক্রবর্তী বহুদিন বেঁচে ছিলেন, তবে ঠাকুমা মালিনী, আমার বাবা একটু বড় হতে না হতেই পরলোক গমন করেছিলেন। শুনেছিলাম ওনার মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না। যেহেতু জমিদার বাড়ির ব্যাপার, তাই কানা ঘুষো শোনা যায় আর কি। সম্মুখে বলতে কারো সাহস হয় না। পাড়া প্রতিবেশীরা বলতো মালিনীর মৃত্যুর পিছনে নাকি মিনারার প্রেতাত্মাই দায়ী। গায়ের একজন লোক তো একদিন মাঝরাতে কোনো একজনের পিছু পিছু মালিনীকে হেঁটে যেতে দেখেছিল। তারপর থেকেই মালিনী কেমন যেন এক অজানা অসুখে পড়ল। দিন দিন শুকিয়ে যেতে থাকলো তার দেহ। অবশেষে মৃত্যু এসে টোকা দিল দরজায়। তো এইভাবেই মিনারার সেই প্রেতাত্মা আমাদের জমিদার বংশের এক চরম অভিশাপ হয়ে আজও বিরাজমান। তাই তো একটা কথা বারবার মনে হয়, এ কথা তোমরাও মনে রেখো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভুল করে হলেও নিজের হাতে হয়ে যাওয়া পাপ নিজেকেই বহন করতে হয়, এবং সঙ্গে সঙ্গে সে পাপ বহন করতে হয় পুরো পরিবারকে, পুরো বংশকে। যদি সেদিন জমিদার নীলাম্বর মিনারাকে ভুলের শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড না দিতেন, তাহলে হয়তো আমাদের জমিদার বাড়ির অবস্থা আজ অন্যরকম হতে পারত। যাই হোক, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর আরও গল্প শুনতে চাও কি না সেটাও বলতে ভুলো না।